at আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। কেমন আছেন সবাই? আমি আপনাদের কমেন্ট এখনো পাচ্ছি না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আপনাদেরকে তো দেখাও যাচ্ছে না, কেউই নাই ক্লাসের মধ্যে। সবাই কি ঘুম? জি, আছি আলহামদুলিল্লাহ। নাজনীন আক্তার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ওকে, গুড। ওকে, ভেরি গুড। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনাদের হঠাৎ করে আজকে স্টুডেন্ট এত কম কেন? কি সবাই কি চাকরি পেয়ে গিয়েছেন? চাকরি পেয়ে গিয়েছেন সবাই? এরকম ভাবসাব। 5টায় ক্লাস শুরু, 5টা 4 বাজে, আমাদের মাত্র 12 জন ক্লাসের স্টুডেন্ট, তাহলে কিভাবে হবে? 11 থেকে 20তম, এটা তো আসলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত তো আপনি চাকরির মানে নিশ্চয়তা নাই, তো সেজন্য ক্লাস যদি না করেন ক্লাসের মধ্যে অনেক কিছুর কনফিউশন ক্লিয়ার হয়। তো ঠিক আছে, আজকে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকের ক্লাস, এবং এই টপিকের ক্লাসের মধ্যে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস কভার করব, সেটা হচ্ছে কি ন্যারেশন। এই ন্যারেশন থেকে চাকরি পরীক্ষায় দেখা যায় যদি প্রশ্ন এসে থাকে, এই ন্যারেশনের প্রশ্নটা পারা। স্যার, আর কতদিন আমাদের মাঝে থাকবেন আপনি? কেন, আমি আমি কি চলে গেলে খুশি হবেন আপনি? আলম হোসাইন না আজম হোসাইন? আছি আলহামদুলিল্লাহ আছি, কিন্তু আপনি হঠাৎ করে কেন এটা জিজ্ঞাসা করলেন? এটা কিন্তু একটা মজার ব্যাপার। আবার মেডিকেল আর কি, আমার টেস্ট হচ্ছে, আমার হেলথ টেস্ট করতে হবে আপনার 3 তারিখে, খুব সম্ভবত 3 তারিখে না 2 তারিখে আমার যেতে হবে আর কি। তো থ্যাংক ইউ। আমার 2 তারিখে যেতে হবে, তো 2 তারিখে বলতে নেক্সট মান্থের 2 তারিখে আমার হেলথের জন্য ডাক এসছে। তো সেখানে গিয়ে আমি টেস্ট করাবো, এবং এই টেস্ট করানোর পরে দেখা যাবে যে পরবর্তীতে হয়তোবা আর 1-2 মাসের মধ্যে হয়তোবা তাদের ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন হয়ে গেলে আশা করা যায়, জানি না, তাও আসলে সিচুয়েশন উপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন যখন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি হঠাৎ করে কিভাবে জানলেন যে ঘটনাটা যে আবার যে কি বলে, হঠাৎ করে যে আবার যেতে হবে বা ইদানিং এর মধ্যে যে একটা কিছু হচ্ছে, এটা আপনি জানলেন যে কিভাবে, এটা আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। ঠিক আছে, তাহলে আজকের যে টপিক আছে সেই টপিকটা হচ্ছে কি ন্যারেশন। এই ন্যারেশন বলি ব্যাপারটা, আই নো আই উইল মিস ইউ টু আজম হোসাইন, মানে আমার স্টুডেন্টদেরকে আমি অবশ্যই মিস করব। বাট চেষ্টা করবো এখানে বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ রাখার জন্য, চেষ্টা করবো আর কি, যাতে একেবারে যোগাযোগ না থাকে এমন যেন না হয়। তাহলে প্রথমেই যদি আমরা বলি ন্যারেশন, এই ন্যারেশনের ব্যাপারটা কি? ন্যারেশন কি? আমরা যদি বলি ন্যারেশন হচ্ছে কোন একটা বক্তার বক্তব্যকে বা উক্তিকে যখন কেউ নিজের ভাষায় বলে থাকে। ঠিক আছে, কোন একটা বক্তার বক্তব্যকে বা উক্তিকে কেউ যখন নিজের ভাষায় বলে থাকে। একটু সময় দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আর সাজেদ স্যার আমার আইডল। থ্যাংক ইউ আজম হুসাইন। তাহলে যখন বলা হয় ন্যারেশন, এই ন্যারেশনটা হচ্ছে কি? ন্যারেশনটাকে বলা হয় সাধারণত উক্তি বা উক্তি পরিবর্তন। এই ন্যারেশনটাকে বলা হয় উক্তি, তাই তো? তাহলে ন্যারেশনটাকে যেহেতু উক্তি বলা হয়, তাহলে উক্তি পরিবর্তনের ব্যাপারটা কেমন হয়ে যায়? উক্তি ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি, ধরেন ন্যারেশন এবং ভয়েস, মানে আমি যখন ভয়েস তো আপনাদেরকে পড়িয়েছি, এই ভয়েস পড়ানোর পাশাপাশি কিন্তু ন্যারেশনের ব্যাপারে আমি একটু বুঝিয়েছিলাম, হালকা করে একটু বুঝিয়েছিলাম, মনে আছে আপনাদের? ন্যারেশন মানে গুটিবাজি করা, মনে আছে আপনাদের? যে একজনের বক্তব্যকে কেউ যখন আরেকজন তার মতো করে বলছে, সেটা কি ন্যারেশন বলেছিলাম, যে মনে আছে? সবাই ব্ল্যাঙ্ক লুক দিচ্ছে, কি হাবিবুর মনে নাই? ওনারা সবাইকে আনমিউট করে দেন। হ্যাঁ হাবিবুর, শুনতে পাচ্ছেন? আনমিউটের মানে ইয়ে করে দেন। হাবিবুর, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি জি ইয়ের ব্যাপারে আপনাদেরকে যখন পড়িয়েছিলাম, ভয়েসের ব্যাপারে যখন পড়িয়েছিলাম, তখন ন্যারেশন নিয়েও হালকা করে একটু কথা বলেছিলাম, মনে নাই? জি স্যার, ওই ওইটাই শুধু মনে আছে আমার, হ্যাঁ, গুটিবাজি। ওইটা কি ছিল বলেন, আমি কি কথাটা বলেছিলাম সেটা কি বলেন?
মানে একজন একজনের কথা যদি আরেকজন বলে ওইটা হলো হ্যাঁ, ইনডাইরেক্ট যে হিসেবে ইয়ে। একজনের কথা, একজনের মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে সেই কথাটা যদি আরেকজন তার মনের ভাষায় বলে। ফর এক্সাম্পল, হাবিবুরের সাথে আমার এখন কথা হচ্ছে। হাবিবুর আমাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কেমন আছেন? আমি বললাম যে হ্যাঁ হাবিবুর আমি ভালো আছি। এখন হাবিবুর এই কথাটা মনে করেন যে আরেকজনের কাছে গিয়ে বললো, যদিও তিনি এটা করবেন না। তো মনে করেন যে তিনি গিয়ে বললো যে হ্যাঁ স্যার তো বলেছে স্যার ভালো আছে, এবং স্যার বলেছে তুমি খারাপ আরেকজন মানুষের ব্যাপারে। তো এই কথাটা যখন বললো, আমি কিন্তু বলি না আমি ভালো আছি, আমার কথাটা ছিল আমি ভালো আছি। আপনি তো বললেন যে স্যার ভালো আছে বা সে ভালো আছে। তো এই যে একজনের কথা আরেকজন যখন এক্সপ্রেস করে, সেটার যে একটু পরিবর্তন হয়ে যায়, সেটাই আসলে বেসিক্যালি ন্যারেশনের কাজ। অর্থাৎ একজন বক্তা যখন প্রত্যক্ষভাবে সরাসরি ভাবে একটা কথা বলে, সেটা অন্য কেউ যখন তার মতো করে বলে, সেটাই হয়ে যায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি ধরেন একটা ন্যারেশন যদি আমি বলি যে হি সেইড আই অ্যাম ওয়েল। এখন যখন এটা ডিরেক্টে আপনি বলবেন, ডিরেক্ট ন্যারেশন, এটাকে ইনডিরেক্ট করতে গেলে, আপনি বলবেন কি হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। সে বলেছিল যে সে ভালো আছে, তাই তো? তাহলে হি সেইড হি ওয়াজ ওয়েল, এটা থেকে আপনি যখন বলছেন হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল, সে বলেছিল যে সে ভালো ছিল। তাহলে দেখেন তো, এই আই থেকে হি যখন বলছে, তার কথাটা ছিল আই অ্যাম ওয়েল, কিন্তু আরেকজন যখন বলছে যে হি ওয়াজ ওয়েল, তো এটা কি পার্থক্য আছে না সেন্টেন্সে? এই যে একজনের কথা আরেকজন যে তার মতো করে বলছে, সেটাই হয়ে যায় ন্যারেশন, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তাহলে আমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কেন শিখতে হবে? কারণ চাকরি পরীক্ষায় যেটা বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে, সেটা হচ্ছে কি, কোন একটা ডিরেক্ট ন্যারেশন প্রথমে দিয়ে দেয়, কোন একটা ডিরেক্ট ন্যারেশন দিয়ে পরবর্তীতে সেটার ইনডিরেক্ট ফর্ম কি হবে সেটা আমাকে জানতে চাওয়া হয়, যে এই ডিরেক্ট ন্যারেশনটার ইনডিরেক্ট ফর্মে কোন শব্দগুলো বা কি হতে পারে এই ডিরেক্ট ন্যারেশনটার, থেকে আমার চুজ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যদি বলি ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনের ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করে ফেলি। আসেন আমরা যদি প্রথমে বলি ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন, যেখানে ডিরেক্ট ন্যারেশনে বোঝানো হয় বক্তার প্রত্যক্ষ উক্তিকে, ডিরেক্ট ন্যারেশন বলে। ডিরেক্ট ন্যারেশন বলে, অর্থাৎ যেখানে ইনভার্টেড কমা থাকবে, যেখানে ইনভার্টেড কমা থাকবে, তাই তো? এবং যদি আমি বলি ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, বক্তার বক্তব্য অন্য কেউ তার মতো করে বললে সেটা ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যায়। বক্তার বক্তব্য অন্য কেউ তার মতো করে ও আহ, মারা এই কে ঝগড়া করছেন? স্যার, তাসলিম আপু। কার সাথে ঝগড়া করেন তাসলিম আপনি? হ্যাঁ? ওই যে ছাদ থেকে ফা বাইরে দিচ্ছে যে এই জন্য ডাক দিচ্ছে যে ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি তো ডাক হঠাৎ করে এমন ভাবে দিয়েছেন, নিঃসন্দেহে আমিও তো ভয় পেয়ে গেছি। অন্যরা তো সবাই বাদই দিলাম, আবার কত মাসুম স্টুডেন্ট গুলা, তাদের কথাটা বাদই দিলাম, আমিই তো ভয় পেয়ে গিয়েছি। আপনি যে ভয়টা দেখালেন, হঠাৎ করে চিৎকার করছেন, তাও আনমিউট করে, মনে হচ্ছে কি কোনো ভূমিকম্প টুমিকম্প কিনা। আচ্ছা, যাই হোক। তাহলে বক্তার বক্তব্য অন্য কেউ তার মতো করে বললে সেটি ইনডিরেক্ট ন্যারেশন হয়, সেটি ইনডাইরেক্ট ন্যারেশন, এই তো। এখন পরীক্ষায় যে জিনিসটা বেশি এসে থাকে, সে জিনিসটা হচ্ছে কি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মটা, বা একটা ডিরেক্ট ন্যারেশন দিয়ে দেয়, সেটাকে ইনডিরেক্ট ফর্মে আসলে কি হবে সেটা আমাকে পরীক্ষার মধ্যে জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে একটা ন্যারেশনকে ডিরেক্ট
থেকে আমি যদি ইনডিরেক্ট করতে চাই, আমার প্রথম যে কাজটি আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটিকে চেনা। কারণ আমি যে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, আমি তো আমার মনের মাধুরী মিশিয়ে করব না। আমি যে একটা ন্যারেশনকে ইংরেজি একটা ভাষাতে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স আমি যে কনভার্ট করব, ডিরেক্ট থেকে আমি যে ইনডিরেক্ট ন্যারেশনে সেটাকে নিয়ে যাব, তাহলে সেই জায়গার মধ্যে আমার তো নিশ্চয়ই একটা ম্যানার আছে বা একটা ধরন আছে যে আসলে কোন ধরনে বা কোন নিয়ম মেনে আমাদের করতে হবে। সেই নিয়মগুলো বোঝার জন্য আপনার প্রথম যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আপনার চিন্তা হবে। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম বারবার হচ্ছে আপনি চলে যাচ্ছেন সামনে থেকে, একটা আপু চলে আসছে, মানে বোর্ডটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় তাহলে পিন করা নেই, দাঁড়ান। এবার দেখেন তো ঠিক আছে কিনা। মানে আছে। যে কথা বলতেছে তো তার এবার ফেসটা দেখেন তো আপনার কথা শো বলে, করছে। এবার কি আমাকে দেখতে পাচ্ছেন নাকি অন্য কাউকে? জি স্যার, না আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে যখন না বলা স্যার, হচ্ছে, একবার দেখা যাচ্ছে না, জি স্যার আবার যে পুরোপুরি কথা হচ্ছে দেখা ছিল। যায়। এখন কি ঠিক আছে না এখন? না স্যার, ওই যে আমরা যখন কথা বলি তখন আমাদের ওই ছবি হলো মানে স্ক্রিনে চলে আসে আর কি। এখনো ওইটা ঠিক হয় নাই? না স্যার ওরকম আছে। না স্যার, হয় নাই, মানে যে তাসলিম আপু কথা বলতেছে সেই সময় উনি এখন আসছে আর কি একটু। আচ্ছা এবার দেখেন তো, এবার কেউ একজন কথা বলেন তো আমার সাথে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। এবার দেখেন তো আমাকে দেখতে পাচ্ছেন না অন্য কাউকে? স্যার এবার আপনি ঠিক যখন কথা বলছেন তখন আপনাকে দেখা যাচ্ছে। মানে অন্য কেউ কথা বললে অন্য কাউকে দেখতে পাচ্ছেন? জি স্যার, এরকমই এরকম হয়েছিল ওরা। এখন তো এখন মেবি ঠিক হয়েছে। হ্যাঁ এখন ঠিক আছে, তাহলে এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে যখন বলা হচ্ছে বক্তার বক্তব্যকে অন্য কেউ তার মতো করে বললে সেটা ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যায়, এবং ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমার দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি একটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে আমার চেনা দরকার। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা যদি আমি বলি একটা সেন্টেন্স ডিরেক্ট একটা ন্যারেশন থেকে দেখলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে সহজে ধরতে পারবো। আসলে একটু দেখি। ফর এক্সাম্পল, রহিম said I am eating rice. Eating rice. রহিম বলেছিল said I am eating rice, আমি ভাত খাচ্ছি। তাহলে দেখেন তো এখানে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে বলা হয় কি জানেন? এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এবং এই অংশটাকে আমি যদি বলি, এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো জায়গা নিয়ে আপনাদের কনফিউশন হওয়াটা স্বাভাবিক, এবং এই কনফিউশনটা ক্লিয়ার করাটা সবার প্রথমে, মানে ন্যারেশনটা বোঝার ক্ষেত্রে এই কনফিউশন আপনার প্রথমে সবার আগে এই কনফিউশনটা ক্লিয়ার করতে হবে। এবং এই কনফিউশন যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে ন্যারেশন আপনি আসলে খুব একটা বেশি বুঝবেন না, কারণ প্রতিনিয়ত এই কথাগুলো ব্যবহৃত হবে যে রিপোর্টিং ভার্বটি এই টেন্সে আছে তাহলে রিপোর্টেড স্পিচটি সেই টেন্সে হয়ে যাবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এটা হচ্ছে ন্যারেশনের কাজ। ঠিক আছে? তাহলে যখন আপনি একটা ন্যারেশনকে পরিবর্তন করছেন, আপনার রিপোর্টিং ভার্বের উপরে ডিপেন্ড করে রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করতে হয়। তাহলে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে একটা থরো কনসেপ্ট রাখার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা কি, রিপোর্টিং ভার্বে অংশটা এবং রিপোর্টেড স্পিচের অংশটা একেবারে স্পষ্ট করে মাথায় রাখতে হবে যে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ। তাহলে যদি একটু খেয়াল করে দেখি, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কনফিউশনটা হওয়ার কথা কেন জানেন? রিপোর্টিং রিপোর্টেড একই রকম উচ্চারণ মনে হচ্ছে, কিন্তু এই উচ্চারণটাকে যদি আপনি বাদও দেন, দেখেন তো রিপোর্টিং রিপোর্টেড দুটো কথাকে আমি কেটে দিলাম, রিপোর্টিং কেটে দিলাম, রিপোর্টেড কথাটিকে আমি কেটে দিলাম, তাই তো? স্যার হ্যাঁ স্যার। স্যার আমাকে ক্লাস শেষে একটু কথা বলার সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, দিব। তাহলে রিপোর্টিং রিপোর্টেড দুটোই আমি কেটে দিলাম কথা, তাই তো? রিপোর্টিংও কেটে দিলাম, রিপোর্টেডও কেটে কেটে দিলাম। এবার দেখেন মজার ব্যাপার, এই যে অংশটা এটা কি একটা ভার্ব না? সেইড। সেইড কি ভার্ব? নিঃসন্দেহে এটা তো একটা ভার্ব। সেইড মানে কি? বলেছিল। এবং এই অংশটা কি একটা স্পিচ না? একটা বক্তার বক্তব্য, একটা উক্তি, সে যে কথাটা বলেছে সেটা কি একটা স্পিচ না?
তাহলে জিনিসটা যদি আমি রিপোর্টিং রিপোর্টেড বাদ দিয়ে শুধু স্পিচ এবং ভার্ব এই দুটো দিয়ে মনে রাখি, জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়। এবং এটা কেন করছি জানেন? প্রতিনিয়তই আপনার এই কথাগুলো ব্যবহৃত হবে। সেক্ষেত্রে আপনার যদি এই ভার্ব এবং স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যখন বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোনটা, এটা অর্থাৎ ভার্ব এটা এবং স্পিচ এটা, এবং এই ভার্বের উপর ডিপেন্ড করে স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তাহলে ভার্ব এবং স্পিচ এই দুটো তো ক্লিয়ার। জি স্যার। আজকে স্যার। ন্যারেশনটাকে একটা ভিন্ন আঙ্গিকে দেখবেন। ন্যারেশন আমরা একটা ওয়ার্ডও মুখস্থ করব না, একটা নিয়মও মুখস্থ করব না, রাদার দেন আপনারা নিয়ম বানাবেন। দেখবেন একটু পরে ম্যাজিক দেখাচ্ছি, আপনারা নিজেরা নিয়ম বানাচ্ছেন, নিজেরা যা পড়েছেন সেটা আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিব যে এটা তো এভাবে না। আপনারা দেখবেন এরপরে একটার থেকে আরেকটা 10টা নিয়ম আপনারা নিজেরা বানাচ্ছেন। আমি একটা রুল আপনাদেরকে মুখস্থ করাবো না, আজকে পুরো ম্যাজিক দেখবেন ন্যারেশনের। তাহলে আমরা যদি বলি ন্যারেশনের ব্যাপারে, আমরা যখন প্রথম কথাটা বলবো সেই কথাটা কি, যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের উপরে ডিপেন্ড করে, ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করাই ন্যারেশনের কাজ। অর্থাৎ আপনার প্রথম কাজটা হচ্ছে রিপোর্টিং ভার্বটিকে দেখা। এই যে এই ভার্বটিকে দেখা, যেটা আমি বললাম, এই ভার্বটিকে দেখা হচ্ছে আপনার প্রথম কাজ। এই ভার্বের টেন্সের উপরে ডিপেন্ড করে এটার টেন্সের পরিবর্তন করতে হবে। এই ভার্বের টেন্সের উপর ডিপেন্ড করে এটার যে ভেতরে রিপোর্টেড স্পিচ আছে তার টেন্সের পরিবর্তন করাই হচ্ছে ন্যারেশনের কাজ, যে কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে এটা লিখে ফেলবেন যে রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করাই হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, অর্থাৎ ন্যারেশনের কাজ। লেখা হলে ডান লিখবেন। শুভজিৎ আর কেমন আছেন? প্রিয় মুখ দেখতে মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ। ডান। লিখে শেষ স্যার? ওকে, গুড। তাহলে যখন বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটিকে দেখা। এই গেল আমার প্রথম কাজ। এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনার ন্যারেশনকে 50% কমপ্লিট করে দিবে। 50% আপনার ন্যারেশন শেষ হয়ে যাবে জাস্ট একটা কথায়। সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটি, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আসেন একটু লিখে ফেলি।
যদি আমরা বলি একেবারে প্রথম কথাটা যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তবে তাদের ইনডিরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর টেন্স এর কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচের টেন্স এর কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে he says I am well, তাই তো? তাহলে এটা কি ইনডিরেক্ট? যখন আপনি করবেন, আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে এই ভার্বটিকে দেখা, তাই তো? এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে না? সেইস কি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়ে সেইস হয়েছে। এখন এটাকে যদি আপনি ইনডিরেক্ট করেন, আপনি বলবেন হি সেইস দ্যাট। আই থাকলে কি হবে? হি ইজ ওয়েল, তাই তো? পার্সনের পরিবর্তন হলো, সে বলেছিল যে সে ভালো আছে। এবং ডিরেক্ট নারেশনে যদি থাকে হি উইল সে, এরপর আরেকটা ডিরেক্ট নারেশনে আছে, হি উইল সে আই অ্যাম ওয়েল, তাই তো? এটাও টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা কি ইনডিরেক্ট করার ক্ষেত্রে আপনি কি বলবেন? ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আপনি বলবেন হি উইল সে দ্যাট হি ইজ ওয়েল। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে যদি থাকে, ইনডিরেক্ট করার সময় এদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই থাকলে তো হি হয়ে যাবে, কারণ একজন যখন আমার কথা বলছে, আমি যখন আমার কথা বলছি, তখন কি আমাদের হাবিবুর যখন আমাকে বলছেন যে হাসিবুর যখন বলছেন আর কি, যে তিনি, হাসিবুরের কাছে তো আমি তিনি, তাই না? আরেকজন যখন বলছে আমাকে আই এর জায়গায় হি বলবে, এটা আমরা জানি মোটামুটি। কিন্তু যখন এটা প্রেজেন্ট টেন্সে আছে অথবা ফিউচার টেন্সে আছে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা গেল মোরাল অফ দ্য স্টোরি। তাহলে এটা কেন হয়? প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন আসলে কেন হয় না, সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখে ফেলি, একেবারে বেসিক জিনিসটা দেখব, ঠিক আছে? ফর এক্সাম্পল, যখন একজন মানুষ বলছে যে হি সেইজ আই অ্যাম ওয়েল, সে কি বর্তমানে কথাটা বলছেন? একটু চিন্তা করে দেখেন তো। হি সেইজ আই অ্যাম ওয়েল, সে বর্তমানে বলছে আমি ভালো আছি। এখন ইনডিরেক্টে ধরেন হাসিবুর আমাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কেমন আছেন? আমি বললাম আমি ভালো আছি। এখন হাসিবুর আমার এই কথাটাকে যদি আরেকজনকে বর্তমানেই তো বলবে, তাই না? বর্তমানে আমাকে যখন জিজ্ঞাসা করছে, এখন এটা তিনি বর্তমানে এক্সপ্লেন করছেন যে স্যার সেইজ দ্যাট হি ইজ ওয়েল, বা হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, যে তিনি বললো যে তিনি বর্তমানে ভালো আছেন। কারণ এই কথাটা তো বর্তমানে ছিল, বর্তমানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, বর্তমানে তিনি যখন এক্সপ্লেন করতেছেন বর্তমানেই থাকবে, ভিতরে টেন্সের পরিবর্তন হবে না। গেল এটা। এবং যখন ফিউচার টেন্স আপনি বলছেন হি উইল সে আই অ্যাম ওয়েল, এটা দেখানোর ক্ষেত্রে বা এটা বোঝানোর ক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটি লাইফে নিয়ে যায়। দেখবেন অনেক পরিকল্পনা করি যখন আমরা ভার্সিটি লাইফে, দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন ট্যুরে যাওয়ার প্ল্যান করি বা এই জায়গায় সে জায়গায় যাওয়ার প্ল্যান করি। তো যখন দেখা যায় প্ল্যান করার সময় সকল বন্ধুরা একমত হয়ে রাজি হয়, কিন্তু যখন যাওয়ার দিন আসে তখন একজনও থাকে না। এরকম সচরাচর কিন্তু হয় যে যাওয়ার দিন একজনও থাকে না। তো এরকম এক্সপিরিয়েন্স থেকে মনে করেন আপনার একজন বন্ধুকে আপনি বলছেন যে হ্যাঁ এখন তো প্ল্যানের সময় আছিস, পরে তো বলবি আমি অসুস্থ। কথাটা কিভাবে বলেন? পরে তো বলবি আমি অসুস্থ, নাকি এভাবে বলেন যে পরে তো বলবি আমি অসুস্থ থাকবো, এরকম করে বলেন? বলেন কি পরে তো বলবি আমি অসুস্থ, তার মানে কি ফিউচারে গিয়ে সে প্রেজেন্টেই থাকবে। অর্থাৎ তিনি যখন ফিউচারে গিয়ে যে কোনো একটা কথা বলবে, সেটা একমাত্র প্রেজেন্টেই হওয়া সম্ভব, ফিউচারে গিয়ে আবার ফিউচার হওয়া সম্ভব না।
তার মানে রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে ইনডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। হি উইল সে, সে বলবে দ্যাট হি ইজ ওয়েল, কারণ সে ভবিষ্যতে গিয়ে বর্তমানেই বলবে, ভবিষ্যতে গিয়ে সেটা বর্তমানেই হওয়া সম্ভব, তাই তো? তার মানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। ব্যাপারটা ক্লিয়ার তাহলে? বলেন তো আমাকে, একেবারে ভেতর থেকে বুঝেছেন যে কেন আসলে টেন্সের পরিবর্তন হয় না রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে? ক্লিয়ার? জি স্যার। ওকে, গুড। তাহলে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, আমরা দেখলাম। এখন বাদ সাধলো কোথায় একটু খেয়াল করে দেখেন তো। আমরা প্রেজেন্ট টেন্সের ব্যাপারে বলেছি, আমরা ফিউচার টেন্সের ব্যাপারে বলেছি, বাকি রইলো কোনটা? কোন টেন্স? পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স কে ঘিরেই যত কিছু। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, এই জায়গাটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আপনার কাজ আছে। সেই কাজগুলো কি কি সেটাই আমরা দেখব। এখন যে কথা বলবো, এই কথাটা আপনার ন্যারেশনকে বাকি 40% কমপ্লিট করে ফেলবে। মানে এখন আপনার ন্যারেশন 50% হয়েছে, এখনকার কথাটা বাকি 40% কমপ্লিট করে 90% আপনার ন্যারেশন শেষ হয়ে যাবে এই দুটো কথায়। আর এখনকার কথাটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, আমরা পাস্টের কথা বলি নাই, আমরা যদি বলি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে ধাক্কা দিতে হবে। এটা হচ্ছে কথা। আসেন একটু লিখে নেই, তারপরে বোঝাচ্ছি যে ব্যাপারটা আসলে কি। আমরা যদি বলি যে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, তবে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্ট এর দিকে ধাক্কা দিতে হবে। এই কথাটার মানেটা কি? এই কথাটাই পুরোটা ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে ধাক্কা দিতে হবে। এই কথাটা হচ্ছে পুরোটা ন্যারেশন। ঠিক আছে? তাহলে এই কথাটার মানেটা কি সেটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে। ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে ধাক্কা দিতে হবে। এটা লেখা হলে ডান লিখবেন। লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, তাহলে যদি আমরা বলি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে পাস্টের দিকে ধাক্কা দিতে হবে কেমন, আসেন তো দেখি। ফর এক্সাম্পল, আমি ধরেন একটা সেন্টেন্স বলছি, হি সেড আই অ্যাম ওয়েল। এটাকে আপনি যদি ইনডিরেক্ট করতে চান, আপনার কি বলতে হবে জানেন? এটাকে ডিরেক্ট করছেন আপনি, এটাকে ইনডিরেক্ট করতে গেলে বলতে হবে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। সে বলেছিল যে সে ভালো আছে। তাহলে রিপোর্টিং ভার্ব, আপনার প্রথম কাজ কি? রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে সেটা দেখা। এখন এই রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে ধাক্কা দেওয়ার মানে কি? যেই টেন্সে আছে ঠিক সেটার পাস্টে চলে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোথায় যাবে বলেন? ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে, চিন্তা করে বলবেন, শিখিয়েছি আপনাদেরকে। Past perfect. ভেরি গুড, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে Past perfect continuous. আমাদের নারেশন 100% কমপ্লিট। এবার আসেন দেখি, যখন বলা হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, মানে রহিম বলেছিল, তাই তো?
রহিম বলেছিল আমি ভালো আছি, রহিমের অতীতকালের কথা। তো রহিমের অতীতকালের কথা, ফর এক্সাম্পল আমি বললাম হাসিবুরের সাথে আমার কথা হয়েছে, হাসিবুর আমাকে গতকাল জিজ্ঞেস করেছেন যে স্যার কেমন আছেন আপনি, আমি গতকাল বলেছিলাম আমি ভালো আছি। এখন হাসিবুর আজকে ধরেন আমি ক্লাসে আসলাম না, হঠাৎ করে হাসিবুর বললো যে আরে স্যার তো কালকে বলেছিলেন যে স্যার ভালো আছেন, তাহলে আজকে কেন ক্লাসে আসলেন না? তার মানে কি আমি গতকালকে বলেছিলাম যে আমি ভালো আছি। তো এখন আমার এই গতকালকের কথাটাকে, গতকালকে কিন্তু সেটা প্রেজেন্ট ছিল, হাসিবুর বলছে গতকালকে আমি বলেছিলাম আমি ভালো আছি, তাই তো? ডিরেক্ট নারেশনে আমি গতকালকের কথাটা ছিল আমি গতকালকে কিন্তু বর্তমানে ছিলাম, কিন্তু আজকের দিনে সেই গতকালকার মানে গতকালকের যে সময়টা আছে সেটা কি বর্তমান আছে নাকি অতীত চলে যায়? আজকের দিনে যখন সে এটাকে ইনডিরেক্ট করতে যাবে অবশ্যই অতীতে চলে যায়। তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল, কারণ বর্তমানের জন্য তো কালকের দিনটা অতীত, বর্তমানের জন্য কালকের দিনটা অবশ্যই অতীত, কারণ আজকের দিনের কথাটা না। হি সেইড দ্যাট আই অ্যাম ওয়েল, সে গতকালকে বলেছিল আমি ভালো আছি, কিন্তু আজকের দিনে যখন এটা এক্সপ্লেইন করা হচ্ছে ইনডিরেক্টে, বলা হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে, সরি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে ডিরেক্ট নারেশনে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটিকে পাস্টের দিকে সকল সময় ধাক্কা দিতে হবে, সকল সময় পাস্টের দিকে ধাক্কা দিতে হবে। তাহলে হি সেইড আই এম ওয়েল, হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। সিমিলারলি আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, সেটা কি বলতে পারি? ডিরেক্টে আমি যদি বলি যে হি সেইড আই হ্যাভ ইটেন রাইস। বলেন তো এটা আমাকে কেউ বলতে পারবেন? হি সেইড আই হ্যাভ ইটেন রাইস। He said that he had eaten rice. এক্স্যাক্টলি, হি সেইড দ্যাট হি, অবশ্যই হি হ্যাড ইটেন রাইস। হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন রাইস, সে আমাকে বলেছিলেন যে সে ভাত খেয়েছিলেন। তার মানে যেই টেন্সটি থাকবে সেই টেন্সের অতীতে চলে যাবে, যেই টেন্সটি থাকবে সেই টেন্সের অতীতে চলে যাবে। এখন আমি ধরেন একটা সেন্টেন্স বলি তো দেখি আপনাদের বুদ্ধি কেমন। ধরেন আমি একটা সেন্টেন্স বলছি যে করিম said I had gone there, এটা আছে ডিরেক্টে। এখন এটাকে কি করবেন? Korim said that he had Korim gone there. he had হ্যাঁ, gone he had there. gone there, তাহলে এটা পাস্টে আছে, এটা তো পাস্টের দিকে ধাক্কা দেওয়ার দরকার ছিল, পাস্টের দিকে ধাক্কা দিলেন না কেন? Past perfect আছে স্যার, এই জন্য এটা পরিবর্তন করছিলাম না। পাস্ট পারফেক্টই তো অতীত, পাস্ট পারফেক্টই তো অতীতের অতীত। এখন আপনি যদি এটাকে ধাক্কা দেন আর কোথাও যাওয়া যায় বলেন তো? যাওয়ার জায়গা আছে? আর সুযোগ নাই স্যার। অতীতের আর তো আগে যাওয়ার জায়গা নেই। মানে মরাকে কয়বার মারতে পারবে? মরাকে তো আর দুইবার মারা যায় না। একটা যে মারা গিয়েছে তাকে একবারই মারা যায়, তার মানে অতীতের অতীতে সে যখন চলে গিয়েছে আর তাকে অতীতে নেওয়া যাবে না। আপনি অতীতের এখন যদি বলেন অতীতের স্যার 300 বার আগের অতীত, আপনি আমাকে অতীতের 300 বার আগের অতীত আমাকে যখন বলছেন যে স্যার অতীতের 300 বার আগের অতীত, তখন আমি যদি এক কথায় বলি যে ও আচ্ছা অতীতের অতীত না, তার মানে কি আপনার কথা আর আমার কথায় পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তার মানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। দেখেছেন কত সহজ ন্যারেশনটা? তাহলে এভাবে কখনো দেখেছেন ন্যারেশনটা খেয়াল করে? বলেন তো, কেউ দেখেছেন এভাবে? এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোকে আলাদা আলাদা করে যদি আমরা মানে পড়তাম, আলাদা আলাদা করে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এই কথাগুলো আলাদা আলাদা করে পড়লে কিন্তু আপনার জিনিসটাকে মনে রাখতে হতো বা মেমোরাইজ করতে হতো। এখন কিন্তু একেবারেই মেমোরাইজ করেন নাই, জিনিসটা পুরোটাই বুঝে করেছেন। হ্যাঁ, কি? আচ্ছা একটু সময় দিবেন, আমাকে একটু সময় দিবেন।
চাকরির প্রশ্নের নির্দেশনা। ওকে, তাহলে যখন বলা হচ্ছে রহিম সেইড আই হ্যাড গন দেয়ার, রহিম বলেছিল যে আমি সেখানে গিয়েছিলাম, তাই তো? তাহলে এটাকে যদি ইনডিরেক্ট আপনি করেন সেটা কি বলবেন আপনি? নিঃসন্দেহে এটাকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে তাদের টেন্সের পরিবর্তন না হয় আপনি বলবেন করিম সেইড দ্যাট হি হ্যাড গন দেয়ার। এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি একবার আমার ক্লাসে এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম, ওই যে মানে ন্যারেশন বোঝাতে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মরাকে কয়বার মারতে পারবেন, মরাকে তো আর মারা যায় না। পরে সে বললো কি জানেন, আমি শুনে পুরো আকাশ থেকে পড়েছে, একটা নারী, সে আমাকে বলল স্যার মরে গেলে তারপরে তার উপরে উঠে ইচ্ছা মতো তাকে ঘুষি দিব। পরে বললাম যে আপনি সর্বনাশ, এত বিধ্বংসী চিন্তা ভাবনা কেন? আপনি মরে গিয়েছে তারপরে তার উপরে উঠে নাকি আপনি তাকে ঘুষি দেওয়ার প্ল্যান করছেন? আপনি তো খুব ডেঞ্জারাস মানুষ। তো সে মানে খুব সিরিয়াসলি আমাকে বলছে যে স্যার মরে যাওয়ার পরে তার উপরে উঠে ইচ্ছা মতো ঘুষি দিব। বলে আপনি মানে থাকে না যে আপনি আপনার থেকে দূরে থাকতে হবে, মানে আপনি খুব ভয়ঙ্কর টাইপের একটা কথা বলেছেন। তাহলে যখন বলা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে রিপোর্টিং ভার্বটি মানে রিপোর্টেড স্পিচটি, তখন আর টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ এটা যতই পাস্টে থাকুক না কেন অতীতের অতীতে আর যাওয়ার জায়গা নাই। তাহলে আসেন এখানে একটা হেডিং লিখে দেই, যে হেডিং লেখার পরে আপনারা একটা জিনিস তুলবেন খাতায়। সেই হেডিংটা কি জানেন? ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটিকে যে টেন্স এর পরিবর্তন ইনডাইরেক্ট স্পিচটিতে যে টেন্সের পরিবর্তন হয় সেগুলো হলো, এটা হচ্ছে হেডিং। ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট করার আগে রিপোর্টেড স্পিচটিকে টেন্সের যে পরিবর্তন হয় সেগুলো হলো নিম্নরূপ। লিখেছেন? জি স্যার, লিখা হয়েছে। ওকে গুড। তাহলে এই জায়গাটা এবার তুলে ফেলবেন, এই বক্সটা তুলে ফেলবেন। ডিরেক্ট নারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, ডিরেক্ট নারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে যদি বলা হয় আরো আছে, এটা এরপরেরটা দেখাচ্ছি। লিখেছেন? জি স্যার, লিখে শেষ।
ওকে, এরপরে যদি বলি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লেখা শেষ। লেখা শেষ স্যার, আগের গুলো হাতে লিখে দিচ্ছেন যে হেডিং, এটা লেখা শেষ হয় নাই। কোনটা? এই যে হেডিং। হেডিং? হেডিং লিখতে হ্যাঁ, পারেন না, ভিতরে সবকিছু লিখে ফেলেছেন। সর্বনাশ, লেখেন লেখেন। পরের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচটিতে টেন্সের পরিবর্তন গুলো হলো। তাসলিম বাবু স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে তো লেখা শেষ স্যার। ওকে, গুড। তাহলে এবার যদি আমরা বলি সেটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্বটি যখন আপনি সেন্টেন্স বলছেন পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটি পাস্টে দিতে হবে। আই অ্যাম ইল, হি ওয়াজ ইল। I রহিম said I went to college. রহিম said that he had gone to college. এক্সাম্পল দুটো লিখে ফেলেন তাহলে সেটার নিচেই। স্যার, স্যার, রহিম সেড দ্যাট, ডেটের পরে কমা দিতে হবে না? না, দ্যাটের পরে কমা দিবেন কেন? কমা তো একবারই দিবেন। ইনভার্টেড কমার আগে কমা দিতে হয়, এরপরে তো আপনি এটাকে ইনডিরেক্ট করে ফেলছেন, সেই জায়গায় আর কমা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা। ডান। done. লেখা শেষ। ওকে, স্যার গুড। লেখা শেষ। তারপরে যদি আমি বলি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও, রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, যেটা ইতোমধ্যে আপনাদেরকে আমি বুঝিয়ে ফেলেছি, যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে তাদের ইনডিরেক্ট করার ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না, যেটা এখানে বলা হচ্ছে। রহিম সেইড আই হ্যাড গন টু কলেজ, রহিম সেইড দ্যাট হি হ্যাড গন টু কলেজ। এবং পাশাপাশি যদি আমরা বলি, আরেকটা জিনিস খেয়াল করেন তো, পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট ইনডেফিনিট, দুটো পাস্ট ইনডেফিনিট মিলে কোথায় যাওয়া যায়? অতীত প্লাস অতীত কি হয়? অতীতের অতীত। পাস্ট পারফেক্ট, পারফেক্ট। তাই তো? পারফেক্ট। তাহলে দুটো পাস্ট ইনডেফিনিট যদি একটা সেন্টেন্সে থাকে, সেটাও পাস্ট পারফেক্টের মতোই কাজ করে। একটা সেন্টেন্সে দুটো পাস্ট ইনডেফিনিট টেন্স বা দুটো পাস্ট ইনডেফিনিট যদি একটা সেন্টেন্সে আপনি দেখতে পান, সেক্ষেত্রে এর পরবর্তী যে, মানে একটা সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে যদি দুটো পাস্ট টেন্সের শব্দ দেখতে পান, তাহলে দুটো পাস্ট টেন্স মিলিয়ে দুটো পাস্ট পারফেক্ট, মানে দুটো পাস্ট টেন্স যেহেতু একত্রিত হচ্ছে, সেটা পাস্ট পারফেক্টের মতোই কাজ করে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের দুটো শব্দ পাস্ট টেন্সে থাকার কারণে তাদের টেন্সও পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসকে আমরা একসাথে করে সহজে একটু লিখে ফেলি।
যে ডিরেক্ট ন্যারেশনে এ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্স অথবা দুটি সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, দুটি সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তবে তাদের ইনডিরেক্ট করার ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট পারফেক্ট টেন্স অথবা দুটি টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে তাদের ইনডিরেক্ট করার ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? স্যার লেখা তো শেষ। এত তাড়াতাড়ি? জি স্যার, আপনার বাকি সাথে সবাই? লিখে শেষ। ওরে বাবা, স্যার গুড। পাইনি। এই তো জানি তো আমি, 2-4 জন আছেন তো এরকম। আচ্ছা, স্যার আজান দিলে এখানে আমাকে একটু বলবেন। হ্যাঁ, আজান আমি কিন্তু এখান থেকে শুনতে পাই না, এই রুমটায় সাউন্ড পাওয়া যায় না, তো সেজন্য আজানটা দিলে একটু আমাকে জানাবেন আপনারা। স্যার আমরা এই রুলস এর মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও তো অ্যাড করতে পারি না স্যার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আসলে ওই রকম ভাবে হ্যাঁ অ্যাড করতে পারি, কিন্তু এটা আসলে ন্যারেশন হয় না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর। একই আর কি, মানে এটাকে ওকে ইনডিরেক্ট করার ক্ষেত্রেও এটা আসলে ওরকম হয় না, এটার পরিবর্তন হয় না। ঠিক আছে? স্যার জি লেখা স্যার। ওকে, গুড। তাহলে লেখা যদি শেষ হয়ে থাকে তাহলে এই জায়গার মধ্যে এক্সাম্পল দুটো একটু লিখে ফেলবেন যে রহিম said I had gone to college, রহিম said that he had gone to college, এক্সাম্পলটা লিখে ফেলেন। টেন্সের পরিবর্তন হচ্ছে না। স্যার লেখা হয়েছে। ডান? জি গুড। স্যার। এরপরে যদি আমি বলি রহিম said I went to college and attended the final exam, পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্সে, মানে তাদের ভেতরের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দুটো যেহেতু আছে, দুটো টেন্স থাকতে হবে, দুটো পাস্ট ইনডিফিনিট থাকতে হবে ভেতরে। আই ওয়েন্ট টু কলেজ একটা পাস্ট এবং অ্যাটেন্ডেড দ্য ফাইনাল এক্সাম আরেকটা পাস্ট। দুটো পাস্ট থাকলেই কেবল এই কাজটা হয়। শেষ। লেখা হয়নি? স্যার শেষ লেখা।
ওকে, গুড। স্যারের সমস্যা হয়, এই স্যারের সময় নেট সমস্যা, ডিস্টার্ব হয় প্রয়োজন স্যারের সমস্যা। তারপরে আপনারা লাইভ দেখছিলেন তাই না? একটু আগে যখন লাইভ করছিলাম পেজের মধ্যে, তখন কি আপনারা দেখেছেন? সজীব দেখেছে মনে হয়। মানে আমি যখন ক্লাস নিতে যাই তখনই নেটওয়ার্কে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় আর কি। এই আর কি অবস্থা। তো যাই হোক, এখন আসেন আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিসে যাই। আসেন তো দেখি, দাঁড়ান সবাইকে মিউট করে দিচ্ছি, একে একে হ্যান্ড রেজ করে তারপরে অ্যান্সার করবেন। I am well. হ্যাঁ, এবার হ্যান্ড রেজ করতে পারেন।